ওই সময় তো চকলেট বা এগুলো ছিল না, তখন লজেন্স লোকালি লজেন্স বানাইতো আর কি, ওই যে চিনি জাল দিয়ে ওটা 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 ওই যে করতো না, 4 রং 5 রং এরম থেকে প্যাঁচ মারতো, এরম প্যাঁচ দিলে পরে ওই রংটা ঘুরে পেঁচে যেত। তো ওই ধরনের চকলেট ছিল, লজেন্স ছিল, মেইনলি লজেন্সই হলো মূল ছিল। ওটা আবার যে কাগজে পেঁচে 2 মাথায় এরম প্যাঁচ দিত, হ্যাঁ, এটাই বেশি খাইতো বাচ্চারা। আর বিস্কিট বলতে তো নর্মাল যে কী বলা চলে, বেকারি, নর্মাল বেকারি যে রুটি বানায় বিস্কিট বানাইতো, টোস্ট বিস্কিট, তারপরে এমনি মিষ্টি বিস্কিট, এগুলো বাচ্চারা, হ্যাঁ। তখন তো ধরো এগুলো, এই যে চকলেট এখন যে দামি দামি চকলেট, হ্যাঁ, এগুলো তো আসতো না, জানতো না মানুষ, এই বাংলার মানুষ। এগুলোই বেশি। আর তখনকার খাওয়ারও ব্যাপারটা বাচ্চাদের ওই রকম ছিল না এত পরিমাণে, অভাবের তুলনায় 4 আনা পয়সা দিয়ে বা 2 আনা পয়সা 1 আনা পয়সা দিয়ে কিছু কিনে খাবে, খুব বেশি একটা মিষ্টি যদি হলে হয়তো মিষ্টি কিনে খাইলো, এইরকম হতো। মানে বাবা তখন ম্যাট্রিক পরীক্ষা দিতে যাচ্ছে, তো বাড়িতে এসে দেখে তখনও ভাত পাক হয়নি, একই ছেলে, মা তার মনেও নাই যে সে যে পরীক্ষা দিতে যাচ্ছে, সে জানেও না, ভাত পাক করেনি। তো এখন না খেয়ে সে যাচ্ছে পরীক্ষা দিতে, ম্যাট্রিক পরীক্ষা। তো বলছে ঠিক আছে, 4 আনা পয়সা আছে, তুই এটা নিয়ে যা কিছু খায় নিস। তখন তো বাপ ছিল না, বাপের বাপ মানে যেটা দাদা, সে তো আগেই মারা গেছে, ছোটবেলাতেই মারা গেছে দাদা। তো ওই 4 আনা নিয়ে যে বাড়ির একটু আগে মেইন জায়গাতে ওই মিষ্টির দোকান, তো ঢুকে 4 আনা দিয়ে 4টে মিষ্টি নিছে, রসগোল্লা আর কি। তো খাবে, এমন সময় আর এক ছাত্র সাহায্য, আরে মিষ্টি খাচ্ছিস, দে আমারে দে। তো বাপ খাইলো 2টা আর ওকে খাওয়ালো 2টা, খায় বাপ পরীক্ষা দিতে গেল, 2 মিষ্টি খায় পরীক্ষা দিতে গেল। সে বিশেষ খাবার বগুড়ার, সকলের পরিচিত একটা খাবার, বিশেষ করে মুরগির মাংস বা শিং বা কই মাগুর মাছের ঝোল, এগুলো যেদিন পাক হবে তখন ওই কুমড় বড়ি, বিশেষ টাইপের একটা মাসকালের ডাল দিয়ে আর কুমড়ার রস দিয়ে বানানো হয়। এটা বেশিরভাগই বানায় ওই যমুনা নদীর পাড়ের যারা লোক, বিধবা মহিলারা, এরাই এটা বেশিরভাগ বানায়। এবং ভালো যেটা বানায় সেটা বিধবারাই বেশি বানায়, সেটার ইয়েটা ভালো, সাইজ ছোট হয়, কিন্তু ওটা বানানোর সময় বেশিরভাগই খুব ভোর রাত্রে নদীতে যে ওই মাসকালের যে ডালটার যে ছোলাটা, ওটা করতে হয়, পরিষ্কার করতে হয়, করে এসে তারপর পাটায় বেটা যখন আটা মাখার মতো হয় এরকম, তখন এটা নিয়ে সে মাঠে যায়, সামনে মাঠ, সাদা কাপড় বিছায়, ওই সূর্য ওঠার আগেই তারা ওই মানে ইয়েগুলো আটার থেকে যে বড়ির ছোট ছোট করে গোল গোল করে ওপরে সাদা কাপড়ের উপরে রেখে তারপরে যখন রোদ ওঠে তখন ওই সাদা কাপড়টা চারদিকে 4টা কাঠিতে দিয়ে এরকম ঝুলে রাখে সারাদিন। রোদ্দুরে তো শুকে যায়, আর যদি না শুকে পরের দিন আবার শুকানোর জন্য দেয়। তো এটা পরে রোদ্দুরে ওটা হয় কি, তখন ভিতরে ফাঁপা হয়ে যায়, ওই যে এমনভাবে ওরা বানায় হাত দিয়ে, মাঝখানে ফাঁপা হয়ে যায়। তো যখন এটা পাক করে তখন একটা ভেজে নিতে হয়, তাওয়াতে ভেজে নিয়ে তখন ওই যখন মাছ ঝোল আলা মাছ যখন পাক হলো,
শিং কই মাগুর এগুলো যেটাই হোক, তো ওর ওপরে এটা পাকের পরে ওপরে এটা দিয়ে দেয়, দিলে ওই যে ঝোলগুলো কোমর বড়ির ভেতর ঢুকে যায়। তো ওইটা একটা বিশেষ খাবার ওই অঞ্চলের জন্যে। ম্যাট্রিক পাস করার পরে এই ঢাকা চারুকলা, ঢাকা আর্ট কলেজ, চারুকলা তো না তখন ঢাকা আর্ট কলেজ, মানে সরকার গভর্নমেন্ট আর্ট কলেজ বলতো। আর্ট কলেজে ভর্তি হওয়াটা আমার কাছে একটা মানে কি কি বলা চলে, এটা স্বপ্নের মতো ব্যাপার যে এখানে এসে ভর্তি হয়ে পড়তে পারবো। আর তখন ঢাকা শহরের যে ওই এলাকা, বগুড়ায় তো আর ওইরকম এলাকা নাই, এলাকা দেখেও চিন্তা করছি যে আর এই সব না, সেখানে কারা থাকে। হ্যাঁ, ধানমন্ডি রাস্তায় ঢুকলে মনে হয় দুই দিকে বাড়ি দেখে মনে হয় যে আর সর্বনাশ, এরা কারা। তারপরে ওই সময় একটা প্রচলিত কথাও ছিল, হেঁটে যদি কেউ ধানমন্ডিতে চলে বোঝা যায় সে ওই বাড়ির কাজের ছেলে, এটা আবার প্রচলিত বাক্যও ব্যবহার করতো তারা। তো ওই জন্য মানুষ হেঁটে আর ধানমন্ডি গলি রাস্তায় যেত না, খুব কম যারা যেত কাজের জন্য। ভর্তি তো হওয়ার জন্য পরীক্ষা টরীক্ষা দিলাম, যাই হোক ভর্তি হলাম। খাওয়ার প্রথম পার্থক্য যেটা হলো যে আমি বগুড়াতে যেটা আমরা খাইতাম সকালবেলা মুড়ি মুড়কি, খুব বেশি হলে গাছের কলা অথবা খেজুরের গুড়। ডিফারেন্স এখানে এসে হলো যে সকালের দেখি নাস্তা ওই হয় ধরো আলু ভাজা অথবা ধরো আলুর দিয়ে একটা ঝোলের মতো বানাতো, অথবা সবজি দিয়ে পরোটা আর রুটি। এই প্রথম রুটি পরোটার সঙ্গে মানে পরিচয় আমার। এর আগে রুটি পরোটা বলতে বগুড়ায় তেমন কিছু ছিল না। এই পরোটা রুটি বা অনেক সময় বানাইতো সুজি বানাইতো, এই খায় যেতাম কলেজে। এসে হয়তো বিকেলে যে খাবার যেটা ভাত খাইতাম সেটা ধরো মাছের সঙ্গে মাংস মাছ এগুলো থাকতো। ডিফারেন্সটা ওইটা যেটা দেশের সঙ্গে ঢাকা শহরের খাবারের পার্থক্যটা ওটা হয়ে গেল যে এখানে খাবার পরিবর্তনটা আসলো। বগুড়াতেও মাছ মাংস হতো কিন্তু বেশিরভাগই নিজেদের ধরা মাছ, হ্যাঁ, বিল থেকে ধরা বা বরকিতে ধরা এই ধরনের মাছের সঙ্গে কেনা মাছের সঙ্গে কম থাকতো। কেনা মাছ খুব বেশি হলে কেনা হতো কি চিংড়ি মাছ হয়তো কিনতাম, আর হয়তো হতো অনেক সময়, আর না হলে ধরো ওই ইয়া মাছ কি বলা চলে ওই টাকি মাছ বা শোল মাছ এই ধরনের। এখানে এসে মাছের ইয়েটা পরিবর্তন হয়ে গেলো যে ওইগুলো মাছ আর এদের বাসাতে মানে যেখানে ছিলাম ভাইয়ের বাসা সেখানে খুব বেশিটা কেউ খায় না, ছোট মাছ খুব কমই খায়, মাঝে সাথে খায়। আর বেশিরভাগই ওই নিউ মার্কেটের ওখানে বাজার ছিল, কাঁচা বাজার, সেখান থেকে রুই মাছই বেশি, রুই মাছের ইয়ে কিনে নিয়ে আসতাম, হ্যাঁ, বা কাতল মাছ, বড় চিংড়ি যেগুলো সাদা চিংড়ি আগে পাওয়া যায় ওইগুলা। এই যে মানে খাওয়ার এটা একটা পরিবর্তন, কারণ এখানকার মানে ব্যবস্থাটাই মানে যারা মানে বাড়ির যারা মেম্বার যারা আমরা খাচ্ছিলাম, ভাস্তা ভাই ভাবি হাতে, তো ছোট মাছ খাওয়ার দিকে খুব একটা উৎসাহ ছিল না, কম খাইতো। হ্যাঁ, কিন্তু দেশে কি ছিল মলা মাছ, ঢেলা মাছ, এগুলোতে যে পুঁটি, এগুলোতে যে মানে ঝোল বা তরকারি যেটা পাক করা হতো সেটার একটা আলাদা স্বাদ, এখানে আবার আলাদা স্বাদ হয়ে গেল। আর এখানে পাকের ইয়া হলো যে কাজের মেয়ে পাক করে বেশিরভাগই, কোনো সময় হয়তো ভাবি দেখতাম পাক করতো, দেখে দিত বা ইয়ে করতো বেশিরভাগ সময়। আর পরিবর্তন হলো যেটা সেটা হলো ঈদের সময়।
বগুড়াতে ঈদের সময় যা খেতাম এটা তার থেকে আবার একটু ভেরিয়েশনটা বেশি হয়ে গেল এখানে। এখানে চপ চপ বা কাবাব বা কোরমা বা খাসির মাংস, গরুর মাংস, তারপরে অন্যান্য বেগুন ভাজা বা অন্যান্য আরও আনুষঙ্গিক ভাজা, এগুলো বিভিন্ন রকম আইটেম যোগ হলো ঢাকায় এসে দেখলাম ঈদের সময় বিশেষ করে, যেটা বগুড়ায় হয়তো ছিল না। তো এইভাবে যে খাওয়ার যে পরিবর্তন ঢাকায় এসে দেখলাম। তারপরে আমি নিজে ধরো তখন তো অত পয়সা ছিল না, যে হোক গুলিস্তানে কর্নারে একটা দোকান ছিল, কে বলা চলে, ছোট্ট একটা দোকান, ওই এমনি কিছু জিনিসপত্র ছিল আর জিলাপি বিক্রি করতো সে। মানে এটাকে বলা চলে মানে ও জিলাপির এক্সপার্ট ছিল এরকম মনে হতো। দোকানটার নাম খুব মনে, পূর্ণিমা, বোম্বে জিলাপি। পূর্ণিমা আছে এখনো? আচ্ছা, ওইটাতে যেতাম মাঝে সাঝে, একটা জিলাপি বড় 2 আনা 4 আনা 8 আনা এরকম ছিল। তো ওটা ধরো নিউ মার্কেটে আজিমপুর থেকে বাসে উঠতাম, 2 আনা দিয়ে যে নামতাম, ওখানে নামে গুলিস্তান হলের ওখানে পূর্ণিমার জিলাপিটা খাইতাম, খায় ওই ফুটবল মাঠ, স্টেডিয়াম, ওখানে হয়তো যদি ফুটবল খেলা থাকে যে খেলা দেখলাম, দেখে টেকে আবার ওখানে মাঝে মাঝে অনেক সময় হেঁটেও চলে আসতাম। আর একটা খাবার, ওটা আমার কাছে অনেকের কাছে ভালো লাগতো, অনেকে যেত, বসতো, খাইতো, সেটা হোটেল কম্পালা, এলিফেন্ট রোডে। হোটেল কম্পালা নামে একটা বিল্ডিং ছিল, বিল্ডিংটা আছে এখনো, নাকি ভেঙে ফেলছে না আছে জানি না, আছে মনে হচ্ছে, নিচে দোকান টোকান হয়ে গেছে মতো এখন। ওটা একটা রেস্টুরেন্ট ছিল, ওর ওখানে মানুষ খাবার যেত। ওর সুস্বাদু একটা কাবাব বানাতো, ওটার নাম ছিল বটি কাবাব, খুব প্রচলিত ছিল সেই সময় বটি কাবাব। খাসির মাংস ছোটো ছোটো টুকরা, ওটাতে সে কাবাব বানাইতো, শিক কাবাবের মতো। আর পুরি বানাইতো, বড় বড় সাইজের পুরি, একটু বড় সাইজ, একটু সামনেই ভাজতো এই পুরি আর বটি কাবাব। এটা সুস্বাদু এবং সকলের কাছে অনেকেই এটা প্রশংসা করছে যে একটু অন্য ধরনের। তো লোকটা খুব সম্ভব নন বেঙ্গলি ছিল আমার মনে হয়, কারণ এই বটি কাবাব বানানো অন্যরা পারতো না ওইরকমভাবে বটি কাবাব। আর নিউ মার্কেট কাঁচা বাজারের পেছনেও ওখানে শিক কাবাবের দোকান ছিল সব, ওটাও ওখানে মানুষ যে খাইতো, মানে ভালো খাবাব যেগুলো খাওয়া। আর একটা ছিল চারুকলার এইদিকে কর্নার মসজিদ, এখন যেটা ইউনিভার্সিটি মসজিদ, মসজিদের ওই রাস্তার এই পারে, যেখানে আগে তো পাবলিক লাইব্রেরি ছিল, ওটাতে পরে ইউনিভার্সিটি লাইব্রেরি, ওর কর্নারে ওখানে একটা দোকান ছিল, চার দোকান। ওর নাম ছিল হলো শরীফ মিয়া, বিখ্যাত শরীফ মিয়া আমরা বলতাম। শরীফ মিয়া গেলেই বলতো, এটা ইয়ে ছিল ঢাকাইয়া, বলতো বসো বসো বসো। বসলে ওই যে ধরো চা, 2 আনা চা আর একটা টোস্ট বিস্কিট, হ্যাঁ। আর দুপুরে ও একটা বিরিয়ানি বানাইতো, খাসির মাংস, এত ছোট ছোট করে খাসির মাংস কাটতো, আর তোমার ওটাতে বিরিয়ানি বানাইতো। তো বিরিয়ানিটা হাফ প্লেট বিরিয়ানি দিত, 8 আনা, আর চা 2 আনা। এটা দুপুরে যারা মানে আমরা যারা ছাত্র বেশিরভাগ এসে ওখানে বসে হয় টোস্ট চা খাচ্ছে, আর না হলে বিরিয়ানিটা খাচ্ছে। তো বেশিরভাগ সময় বিরিয়ানিটা হতো না, যেহেতু 8 আনা দাম, অনেকের পক্ষে সম্ভব হয় না, কেউ যদি খাওয়ায় হয়তো তাহলে খায় এরকম। তো ওখানে আড্ডাটা বেশি হতো, সন্ধ্যার দিকটায় বেশি আড্ডা বসতো কবিরা, বেশিরভাগ কবি বা সাহিত্যিক যারা ওই সময় ছিল, এই যে আমরা এখন যাদের দিকে আবুল হাসান, গুণ, তারপরে ওই যে আর একটা কি ছিল হাসান হাফিজ, এরা সন্ধ্যা বিকেলের দিকে এসে বসতো।
আর আমরা তো ধরো বিকেলে চারুকলা ক্লাস শেষ হলে চলে আসতাম। তা আমাদের বেশিরভাগ আড্ডা হতো ওই হোস্টেল, আর্ট কলেজ হোস্টেল, নিউ মার্কেটের পিছনে। ওখানে সন্ধ্যার পরে আমরা বসতাম আড্ডা টাড্ডা মারব। খাওয়ার এই যে মানে ঢাকার ভিতরে যে খাওয়ার এই যে একটা প্রচলন যেটা ছিল, সেটা ধরো কি বলা চলে, অত আহামরি কোনো বড় কোনো ব্যাপার ছিল না, যেটা খাতি হয়। পুরান ঢাকায় যেন আমার খাওয়া হয়নি। পুরান ঢাকা যাওয়া হয়েছে লালবাগ পর্যন্ত, বা হয়তো নবাবপুরে গেছি বা ইসলামপুরে গেছি, কিন্তু ওই খাবারটা খাওয়া হয়নি। একটা শুধু খাওয়াই খালি ওই যে ইয়ে ছিল, একটু মাঝে সাঝে গেলে পারে চকবাজারের মোড়ের ওখানে ওই দই দিয়ে একটা লাচ্ছি বানাইতো, ওটা বেশ প্রচলিত খাবার, অনেকের কাছে পছন্দের ছিল। এইভাবে ধরো ঢাকা শহরে ধরো যে 5 বছরে আবার খাওয়ার মোল্লা পরে মোল্লা আমরা পাইনি। মোল্লা ওই এলাকায় কিছু ছিল না। ভেতরে কোনো ভেতরে কর্নারে একটা ক্যান্টিন ছিল, কিন্তু তাও অত ওই রকম না। তো চারুকলার মূল ব্যাপারটা ছিল শরীফ মার্কেট, ওখানে এসে বসতো টিফিনের সময়। ধরো টিফিন হলে পরে বেশি ওখানে এসে বসতো, চা, ওই টোস্ট বিস্কিট, আর দুপুরে যে যারা খায় হাফ প্লেট বিরিয়ানি খাইতো। পাঁচতারা হোটেলে তখন তো বলতে পাঁচতারা হোটেল বলতে কিছু ছিল না। সামনে যে ছিল এখন যেটা পিজি, ওটা ছিল শাহবাগ হোটেল। শাহবাগ হোটেলে তো আর ভিতরে যেহেতু খাওয়ার, তখন তো আমাদের ছাত্র আমরা, তখন তো আমরা ভেতরে কেমনে ঢুকবো বা ভেতরে কি যাওয়া হয়নি। এক বিয়ার দাওয়াতে গেলাম, ওই তখন হোটেলের মধ্যে ঢুকলাম, ওদের যে হলরুম, সেখানে ওই যে বিয়ে হচ্ছিল, এটা খুব সম্ভব ওই শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাতনি বোধহয়, এই গীতিয়ারা চৌধুরীর বিয়েতে গেলাম। তো গেলাম কি জন্যে, যে আমি তো ওদের কেউ না, দাওয়াত তো এটা হলো গীতিয়ারা চৌধুরীর ভাস্তা বোধহয় মারা গেছে। ওই যে ইয়ার ভাই ছিল, টেলিভিশনের ক্যামেরাম্যান ছিল তোমার জিয়ার ছোট ভাই জেন্না আমাদের বন্ধু লোকের মতো ছিল। কারণ আমার ব্যাসমেট ওই যে শিল্পী আবুল কাশেমের ছেলে, বাসার নাম ছিল, তো ওর পরিচিত জেন্না। তো ওই গীতিয়ারা চৌধুরীর বিয়েতে তো জেন্না বললো যে কয়েকটা কলসি করে দাও, কলসিতে নকশা, ওই যে যেখানে হলুদ দেবে সেখানে দুই দিকে কলসি সাজানো। তো ওই বাসার বললো যে শাকুর তুমি এটা করে দাও না, এটা। তা তখন ওই কলসি 4টা না 6টা কলসি বোধহয়, কালো কলসি, তারপরে সাদা পোস্টার কালারের নকশা করে। তো ওইটা ওই উপলক্ষে বলে যে আসো বিয়েতে। তার আগে তো ধরো সাধারণভাবে তো আমাদের হোটেলে ঢোকার কেমন, মানে আমরা সাধারণ একটা প্যান্ট পরি, সাধারণ একটা শার্ট পরি, হোটেলে যাওয়ার নিয়ম কানুন ওগুলো তো আর জানতামও না, বা দেখছি মানুষজন আসলে বিদেশিরা ঢুকতো দেখছি, কিন্তু যাওয়া হতো না। আর একটা বিয়েতে গেছিলাম, সেটা ওই এটা ছিল তোমার ওই আমাদের ছাত্রী, ওর বিয়েতে বোধহয় গেছিলাম সেবার একবার। জাদুমিয়ার মেয়ে ছিল, ওর বিয়েতে একবার গেছিলাম। মেনু যেটা ধরো ওই সময়ের মেনুটা ধরো ওই পোলাও ছিল, আর বোধহয় মুরগির রেজালা, সালাদ, সঙ্গে বোধহয় কাবাব এরকম, আর কাঁটা চামচ দেয়, আর খাসির মাংস এরকম ছিল। তো ওই খাওয়ার সময় একটা যেটা ঘটনা ঘটলো, কাঁটা চামচ তো
কেউ ব্যবহার করেনি, জানেও না কারণ ওটা কেমনে কী করে। তো তখন ওই চামচ পড়ার যে একটা সাউন্ড শুরু হলো, হাত থেকে পড়ে যেতে টুম টাম টুম টাম টাম, সকলে এটা ইয়ে হয়ে গেছে। আরে প্রত্যেকের হাত থেকে চামচ পড়ে যাচ্ছে, মানে অভ্যস্ত নয়, হাতে খাবে সে কাঁটা চামচ কেমনে খাবে। তো এই পড়ার শব্দটা টুংটাং 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 টুংটাং, আরে এটা আর করছে, প্রত্যেকের হাত থেকে পড়ে। তো ওটা একটা ইয়ে ছিল যে কাঁটা চামচ দিয়ে খাওয়ার তো অভ্যাস নাই, খাইতে গেছে পড়ে গেছে। এইভাবেই ধরো ঢাকাতে আমার খাওয়ার যতটুক, মানে আমার এখন এখন যেটা মনে পড়ে যতটুকু, এইটুকুর ভিতরেই সীমাবদ্ধতা ছিল আর কি।